ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপি জামায়াতের সংলাপে দ্রুত নির্বাচনের দাবি, ৬টি কমিশনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের কাজ এগোবে জানান সরকার। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শেরপুর, মৃতের সংখ্যা বেড়ে ৫, পানিবন্দী ১.৫ লাখ মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন ৩ উপজেলা। ময়মনসিংহে বিআরটিএ অফিসে অনিয়মী নিয়ম, এখনও ঘুষ না দিলে মেলে না ড্রাইভিং লাইসেন্স, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। এবং অস্থির জয়পুরহাটের চালের বাজার, মন প্রতি চালের দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা, কৃত্রিম সংকটের অজুহাত ব্যবসায়ীদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংস্কারের পাশাপাশি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ আহ্বান জানান দল দুটির নেতারা। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। শেখ হাসিনা সরকারের পতনের ৩ দিন পর গেল ৮ আগস্ট গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কাঁধে বর্তায় রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার এবং অবাধ নির্বাচন আয়োজনের দায়িত্ব। এ নিয়ে আগে ২ দফা আলোচনা হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ৩য় দফা সংলাপের আয়োজন করা হয়। প্রথম দিনে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ ৫টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপে দলের পক্ষে যেসব প্রস্তাবনা তুলে ধরা হয়েছে তা সাংবাদিকদের জানান। এখন পর্যন্ত গত সরকারের আমলে, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে, তাদেরকে সহায়তা করেছে, এই লুটপাট, অনাচার, অত্যাচার, মানুষের উপরে নির্যাতন, গুম খুনের ব্যাপারে, গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই, বেশিরভাগই এখনো পর্যন্ত বহাল তবিয়তে তার স্ব জায়গায় বহাল আছে। এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি। কমিশন পুনর্গঠনে বিতর্কিত কোনো ব্যক্তিকে না রাখার দাবি জানিয়ে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোডম্যাপ দিতে বলি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। পরে সরকার প্রধানের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, অন্তর্বর্তী সরকারের কাছে 2টি রোডম্যাপ চেয়েছে জামায়াত। এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সে কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। এই জন্য 2টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে। কি সংস্কার প্রয়োজন তা আগামী ৯ অক্টোবর জাতির সামনে তুলে ধরা হবে বলে জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা আশা করছি আগামী ৯ তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ৬টি কমিশনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের কাজ এগোবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। পাশাপাশি জানান, প্রয়োজনে আরও কমিশন গঠন করা হবে, তবে তার আগে হবে সংস্কার, তারপর নির্বাচন। তবে কবে নাগাদ নির্বাচন হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি প্রেস সচিব। 5টা অলরেডি আপনি জানেন ফর্ম হয়েছে, আর একটা 1-2 দিনের মধ্যে ঘোষণা হবে। রিফর্মের ব্যাপারে একটা কনসেনসাস আসবে। এই কনসেনসাসের উপর নির্ভর করবে হচ্ছে যে টাইম লাইনটা। প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজটা সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে, যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়।
শেরপুরের ৩ উপজেলায় বন্যার জলে ভাসছে হাজারো মানুষ, তলিয়ে গেছে নিচু এলাকা, পানিবন্দী দিন কাটাচ্ছে ১.৫ লাখ মানুষ। এদিকে নলিতাবাড়ী উপজেলায় বন্যায় আরও ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যায় এ উপজেলায় গত দুদিনে ৫ জনের মৃত্যু হলো। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। রেজাউল করিম বকুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে ঝিনাইগাতি ও নালিতাবাড়ির মহারশী ও ভোগাই নদীর অন্তত ১০ জায়গায় বাঁধ ভেঙে গেছে। এতে হুহু করে পানি বেড়ে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। পানির তোড়ে সড়ক ভেঙে যাওয়ায় শেরপুর তিনানি নালিতাবাড়ি আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ৩ উপজেলায় এখনো অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। ৩ দিন ধরে পানি আইসা, আমরা কিচ্ছু বাইরে ভিতর বাড়ার পাই না। জলের মধ্যে দাঁড়ায় আছি, আঙ্গুরের বসার সুতার কোনো জায়গা নাই। খেয়ে পাক শাক করা হয় না, পোলাপান বাজারও থাকে, ঘর দুয়ার কাঠ হয়ে গেছে, কিভাবে যাচ্ছি। নালিতাবাড়িতে বৃহস্পতি ও শুক্রবার রাতে ৪৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। বাড়িঘরে পানি থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটছে হাজারো মানুষের। বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা, রান্না করবার পাইতেছে না, খাবার পাইতেছে না, বিদ্যুৎ নাই, আপনার রান্না বান্না করার কোনো ব্যবস্থা নাই। আপনি প্রধান উপদেষ্টা তার কাছে সাহায্য কামনা করি। বন্যা দুর্গত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এ পর্যন্ত প্রায় ৮০০ ফ্যামিলিকে আমরা দিয়েছি, শুকনো খাবার দিয়েছি। আরো আমরা চাহিদা চেয়েছি জেলায় শুকনো খাবার, তারপরে আপনার গোখাদ্য, এগুলো আমরা দিয়েছি। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। আফরিন পপি, মোহনা সংবাদ। এ বিষয়ে জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজাউল, শেরপুরে বন্যা সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। আমি এখন আছি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার দৌরি কালীনগর এলাকায়। এই রাস্তাটি হলো ঝিনাইগাতি যাওয়ার একটি সড়ক। এই সড়কটি আজ ৩ দিন থেকে ডুবে আছে। এই অঞ্চলে প্রায় ৩ দিন থেকে প্রায় এই গ্রামে প্রায় ২০০-৩০০ বাড়ি পানিতে নিমজ্জিত হয়ে আছে। আর আমি যদি বলি যে আসলে এই পাহাড়ি ঢলে প্রায় শেরপুরের নালিতাবাড়ি, ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলার ১.৫ লাখ মানুষ এখনো পানিবন্দী রয়েছে। যদিও উজানের পানি কমে গেছে, কিন্তু নিম্নাঞ্চলের এই ১.৫ লাখ মানুষের মানে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন। পাশাপাশি এই অঞ্চলের যতগুলি রাস্তা আছে প্রায় অধিকাংশ রাস্তায় পানিতে ডুবে গেছে, ফলে এলাকার মানুষ এখনো চলাচল করতে পারছে না। এছাড়া এই এলাকার গবাদি পশু, হাঁস মুরগি এবং কি মাছের ঘের, এসব মালিকরা চরম বিপাকে পড়েছেন। অনেক মাছের ঘের ভেসে গেছে, অনেক গবাদি পশু আপনার পানিতে ডুবে গেছে। পাশাপাশি এই অঞ্চলের প্রায় ৩০,০০০ হেক্টর জমির আবাদি ফসল এখনো পানিতে নিমজ্জিত। এছাড়াও এই দুদিন থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় নতুন নতুন এলাকায় নতুন করে প্লাবিত হচ্ছে। এতে প্রায় ১.৫ লাখ মানুষই আতঙ্কিত দিন কাটাচ্ছেন। তো আমি যদি আপনাকে দেখাই যে আসলে পানির যে বিস্তৃত এলাকাটা, আপনি দেখলে বুঝতে পারবেন শুধু পানি আর পানি। এই রাস্তাটা প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার সড়ক এখনো পানিতে নিমজ্জিত। এইখানে কোনো ভারী কোনো যানবাহন চলাচল করতে পারছে না। তো আমি আপনাকে সর্বশেষ জানাতে পারি যে আজকেও এই নিম্ন অঞ্চলে পানি তীব্র গতিতে বেড়ে উঠছে। এই ছিল শেরপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। রেজাউল, আপনাকে ধন্যবাদ। গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৭ জন। এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৩৫,৩৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে গত একদিনে সারা দেশে ৭১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। অনিয়মই যেন নিয়মে পরিণত ময়মনসিংহের বিআরটি অফিস, যেখানে কর্তা ব্যক্তিদের উৎকোচ না দিলে
মিলে না ড্রাইভিং লাইসেন্স, হয় না গাড়ি রেজিস্ট্রেশন, আর বাড়তি ঝামেলার আরেক নাম দালাল। কিন্তু বিষয়টি মানতে নারাজ বিআরটিএ কর্তৃপক্ষ। রুবেদ বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ময়মনসিংহের বিআরটিএ অফিস যেন দালালের আখড়ায় পরিণত হয়েছে। তাদের সঙ্গে জড়িত আছে বড় কর্তা সহ অনেকেই। সরকার নির্ধারিত ফির অতিরিক্ত উৎকোচ না দিলে সময়মতো হয় না কাজ। ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি রেজিস্ট্রেশন বাড়িতে পৌঁছে দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতায় তা মাসের পর মাস ঘুরেও সেবা মেলে না। যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স কিংবা মালিকানা পরিবর্তন সহ বিআরটিএর আওতাধীন সব কাজে অতিরিক্ত অর্থ দিলে সহজেই মেলে সেবা। অন্যথায় ভোগান্তিতে পড়েন সেবা গ্রহীতারা। আর 5,000 টাকা চাইতেছে, আমি গরিব মানুষ কেমনে দেব? 2-3টা কম্পিউটার ভাড়া দিত, কেন কম্পিউটার দুটিয়া 2-3টা যদি ভাড়া দিত তাহলে আমাদের এত সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হতো না। বিআরটির ভিতরে থাকি এটা ডেট চলে যাইতেছে, আবার ওইটা আমরা পায়া দেখা গেছে কি ডেট নাই। 1 বছর এর ভিতরে আমরা লাইসেন্স পাই না, আইলে কো আইসে না, এই করে সেই করে কম্পিউটার নানান সমস্যা দেখা, রাস্তাঘাটে আমরা হয়রানি হই। দালাল ছাড়া যদি কাজ করেন আমরা পরীক্ষা দেওয়া লাগে না, তাহলে কিন্তু কিছু লাগে না, তাহলে সবকিছু ঠিক হয়ে যায়। যে কারণে এত সব অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনার দাবি নাগরিক নেতাদের। আমরা চাই যে সর্বস্তরে দুর্নীতি বন্ধ হোক। আমাদের যেরকম কোর্ট কাছারিতে দুর্নীতি, এটা বন্ধ হওয়া দরকার। একই রকম ভাবে এখানে লাইসেন্স দেয়া নেওয়ার জন্য যে দুর্নীতি হচ্ছে, মানুষের যে একটা ভোগান্তি হচ্ছে, মানুষ যে হয়রানির শিকার হচ্ছে, এটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সব জেনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআরটি অফিসের সহকারী পরিচালক। আমাদের অ্যাডমিন থেকে, হেড অফিসের অ্যাডমিন থেকে এটা তদারকি করা হয়। আমরা প্রত্যেকটা এমপ্লয় টাইমলি অফিসে আসতে এবং যেতে হয়, এটা আমাদের বায়োমেট্রিক আন্ডারে আছে। আমরা বিআরটিএর অফিসের স্বচ্ছতা ফেরাতে কার্যকরী উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। হঠাৎ অস্থির জয়পুরহাটের চালের বাজার। যৌক্তিক কোনো কারণ ছাড়াই মন প্রতি চালের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। এমন খবরে যেন মাথায় হাত নিম্ন আয়ের মানুষদের। কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মাত্র কয়েকদিনের ব্যবধানে জয়পুরহাটের পাইকারি বাজারে মিনিকেট, জিরাশাইল ও আটাশ সহ সব চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। অথচ দাম বাড়ার যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই ব্যবসায়ীদের। চালের দাম এভাবে বাড়ায় চরম কষ্টে নিম্ন আয়ের মানুষ। দাম যা ছিল তার থেকে দাম বৃদ্ধি পেয়েছে, আমরা সাধারণ মানুষ আসলে কিনে খাওয়া খুব কষ্টদায়ক হয়ে গেছে। চাউলের দাম ছিল 50 টাকা, এখন হয়েছে 60 টাকা, 75 টাকা। চালের দামটা যদি কমে তাহলে আমাদের তাও কিছুটা বাঁচতে পারবো। চাল কিনতে চালের দাম 3 টাকা কেজিতে বেশি। চাহিদার চেয়ে যোগান কম হওয়ায় চালের দাম বেড়ে গেছে। বরাবরের মতো এই অজুহাত ব্যবসায়ীদের। কিনতে হচ্ছে মনে করেন 62 টাকা কেজি, আমরা বেচতেছি 64 টাকা থেকে শুরু করে 70 টাকা পর্যন্ত। লোকাল চাউলের চেয়ে এই অটো রাইস মিলের খরচও বেশি, চালের দামও বেশি। 1 থেকে 1.5 মাসের মধ্যে নতুন ধান উঠলে চালের দাম কমে আসবে বলে মনে করেন জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। দামগুলো যৌক্তিক পর্যায়ে যেন থাকে, সামনে আস্তে আস্তে বাজার সঠিক হয়ে আসবে। 2-1 মাসের মধ্যে আমাদের নতুন ধান। সরবরাহ বৃদ্ধির জন্য আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং কেউ চালের বাজারে অস্থিরতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা। ধানের সরবরাহ কম থাকলেও চালের বাজারটি স্থিতিশীল রয়েছে। ধানের সরবরাহ বৃদ্ধির জন্য আমাদের আগামী ধানের নতুন মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে। জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় কঠোর হস্তে বাজার মনিটরিং করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। চালের মূল্য বৃদ্ধি পেয়েছে আমরা আসলে ওইরকম ভাবে মনে করি না। কারণ হচ্ছে আমরা খাদ্য বিভাগ, জেলা প্রশাসন এবং আমাদের যে বর্তমানে যে মাঠের সেনাবাহিনী আছে এরা নিবিড় মনিটরিং করতেছি। আমরা দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন অতিরিক্ত জেলা প্রশাসক। চালের সম্প্রতি মূল্য বৃদ্ধির খবর আমরাও পেয়েছি। যদি এর সাথে যে অসাধু যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং সহ আমাদের মোবাইল কোর্টের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। আফরিন পপি, মোহনা সংবাদ। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীর 2 দফা জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার প্রথম জানাজা হয় রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে। বাদ জোহর বাড়িধারায় 8 নম্বর সড়কে বাইতুল আতিক জামে মসজিদ প্রাঙ্গণে হয় দ্বিতীয় জানাজা। বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ একজন বিজ্ঞ রাজনীতিককে হারালো বলে মনে করেন বিশিষ্টজনেরা। আজ মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জন্মানো মানুষের মধ্যে বর্তমানে
আজকে প্রয়াত বদরুদ্দোজা চৌধুরী সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি চিকিৎসক হিসাবে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ। তিনি একসময় রাজনীতিতে এসেছিলেন, সেখানে তিনি শ্রেষ্ঠ মানুষ। সত্যিকার অর্থেই একজন মস্ত বড় মানুষকে আমরা হারালাম। প্রাকৃতিক দুর্যোগে হুমকির মুখে পড়েছে পটুয়াখালীর কৃষিখাত। বৃষ্টি বেশি হওয়ায় এখনো পানির নিচে আমন বীজতলা। এর মধ্যে এতে পচন ধরায় চলতি মৌসুমে আমন চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের ব্যর্থতার পাশাপাশি কৃষি বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন তারা। খোকন হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন চর্না। পটুয়াখালী জেলার ৮০% লোকই কৃষির উপর নির্ভরশীল। কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। বিগত বছরগুলোর চেয়ে এবার বৃষ্টি বেশি হওয়ায় নিচু এলাকায় পানি জমে রয়েছে। অতিরিক্ত পানির কারণে আমন ধানের বীজ পানিতে তলিয়ে থাকায় পচন ধরছে। বৃষ্টির পানিতে অনেক পানি বাড়িয়ে গেছে এবং জোবার পানিও উঠছে। পচে যাইতে আছে, এরকম রুইছি হাত পচে গেছে। আমার বীজ পচে যাইতে আছে, পানি নামতে আছে না। একটা কামনার দাম হয়েছে ৮৮ টাকা। তাহলে আমাদের এই জমি চাষ করে আমাদের কোনো লাভের অংশ আমরা পাইতেছি না, আমাদের লসের পর লস। ওইসব এলাকায় পানি নিষ্কাশনে সব রকমের পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা অলরেডি আমাদের সদরের যে ইউনো মহোদয় উনি আমাদেরকে চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠির প্রেক্ষাপটে আমাদের অফিস থেকে 2 জন শাখা কর্মকর্তা তারা সাইট পরিদর্শন করেছে। আর ক্ষতিগ্রস্তদের তালিকা করে কৃষি প্রণোদনা দেওয়ার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। আমরা দ্রুততার সহিত জেলা প্রশাসনের সাথে কথা বলে পানি অপসারণ করার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং যদি এরপরেও কোনো কৃষক ধানের গাছ পচে যাওয়ার মতো ক্ষতির সম্মুখীন হয়, সামনের দিনগুলোতে আমাদের এখন চলমান রবি মৌসুমের প্রণোদনা রয়েছে, যেখানে আমরা ৫০,৫০০ জন কৃষকরে 11টি ফসলের উপরে বিনামূল্যে সার বীজ দিব। কৃষি অফিসের তথ্য মতে জেলায় এবছর ১,৯১,১১৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। পাকিস্তানের সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৬ সেনা ও ৮ বিদ্রোহী নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় শুক্রবার রাতে এ সংঘর্ষ হয়। একই প্রদেশের ৭ জেলায় আরেকটি অভিযানে 2 বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে একজন সম্প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের গাড়িবহরে হামলায় জড়িত ছিলেন বলে জানানো হয়। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা শুরুতেই আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো একটু দেখে নিব। প্রথম আলো শিরোনাম করেছে সংলাপে নির্বাচনী প্রাধান্য, প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ, বিএনপিকে দিয়েই আলোচনা শুরু, দলটি দ্রুত নির্বাচনী রোডম্যাপ চেয়েছে। রহস্যময় ব্যাংক হিসাবে ভোটের আগে নগদ লেনদেন। দৈনিক ইত্তেফাক, নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি, জামায়াতের অগ্রাধিকার সংস্কারের। ডিবিতে থাকবে না ভাতের হোটেল, সেলিব্রিটিদের বিচরণস্থল হবে না, ডিবি প্রধান বলেছেন। এবং শেরপুরে পানির স্রোতে ভেসে গিয়ে 2 জনের মৃত্যু, নিখোঁজ 3। দৈনিক সমকাল তাদের শিরোনাম, সরকারের নানা কাজে অসন্তোষ বিএনপির, রাশিয়ার ঋণ পরিশোধে নতুন অনিশ্চয়তা, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই, ভারতে প্রশাসনের সামনেই আওয়ামী লীগ নেতাদের অবৈধ বসবাস। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ঐকমত্যে হবে ভোটের টাইমলাইন, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্রিফিং। আবারও রোডম্যাপ চেয়েছে বিএনপি, আগে সংস্কারে গুরুত্ব জামায়াতের। 1 সপ্তাহে হাওয়া 13,000 কোটি টাকা। যুগান্তরের খবর, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ, নির্বাচনী রোডম্যাপের তাগিদ, ন্যূনতম সংস্কারে ঐক্যমত্যের পরই নির্বাচন, সংস্কারের পাশাপাশি নির্বাচনও জরুরি, গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য দল বলেছে কথা। দেশ রূপান্তর শিরোনাম করেছে বিএনপির চোখ নির্বাচনে, জামায়াত সংস্কারে, গ্রেপ্তারের তালিকায় 90 পুলিশ কর্মকর্তা, শেরপুরে পানিবন্দী লাখো মানুষ, মৃত্যু 5।
বণিক বার্তার শিরোনাম, টেলিনর বাংলাদেশে সামাজিক ব্যবসার অঙ্গীকার এখন রাখবে কি? খেলাপি হয়ে গেছে জনতা ব্যাংকের ৭৫% ঋণ। দ্য ডেইলি স্টার, পলিটিক্যাল পার্টিস ওয়ান্ট রোডম্যাপ টু polls. During dialogue, Yunus tells them that reform commissions will talk to parties before filing reports. Flash floods ravage Sherpur, Moymanshing. শিবন, আমরা হচ্ছে যে প্রায় প্রত্যেকটা পত্রিকার প্রায় কাছাকাছি একটা বিষয় ফলো করলাম, সেটা হচ্ছে ফলো করে সবাই যে নিউজটা প্রকাশ করেছে সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ, এবং এই সংলাপে দুইটা দলের প্রধান বিষয়গুলো উঠে এসেছে, দুইটা বক্তব্য। সেটি হচ্ছে যে বিএনপি নির্বাচনী রোডম্যাপ চাচ্ছে, জামায়াত চাচ্ছে সংস্কার। এই বিষয় নিয়ে আপনার কাছে একটু জানতে। দেখেন, প্রথমত হচ্ছে তৃতীয় দফায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে, এবং এই সংলাপের উদ্দেশ্যই হলো রাষ্ট্রীয় সংস্কার কিভাবে হবে, রাজনৈতিক দলগুলো কখন কিভাবে নির্বাচন চায় এবং তাদের দাবি দেওয়াগুলোকে পুনর্বিন্যাস করে অথবা তাদের বিষয়গুলো আমলে নিয়ে অন্তর্বর্তী সরকার একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে এবং একটি রোড ম্যাপের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করবে, এবং অন্তর্বর্তী সরকারের এটি মূল লক্ষ্য। তবে বিষয় হচ্ছে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘদিনের অচলায়তন ভেঙে নতুন বাংলাদেশ গড়তে যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের জন্য তো অন্তর্বর্তী সরকারকে সময় দিতেই হবে, এবং এই সময় দেওয়ার ক্ষেত্রে সেটি কতদিন সময় লাগবে সেটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষও কথা বলছে। একটি বিষয় দেখবেন যে গতকালকে বিএনপি এবং জামায়াতের সংলাপের পরে প্রেস সচিব বা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কিন্তু বলেছেন যে সংস্কারের জন্য যে 6টি কমিশন করে দেওয়া হয়েছে, সেই কমিশন 3 মাসের মধ্যে প্রতিবেদন দিবে, এবং সেই প্রতিবেদনটা দেওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, এবং আলোচনার ভিত্তিতে দেশ পুনর্গঠন করা হবে বা সংস্কার করা হবে, এবং তার পরবর্তীতেই কিন্তু নির্বাচন। সুতরাং এই নির্বাচনের যে রোড ম্যাপের কথা বলা হচ্ছে বা একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, সেটি ঠিক কতদিন পরে, 1 বছর পরে নাকি 2 বছর পরে নাকি 3 বছর পরে, সেটি কিন্তু সুনির্দিষ্টভাবে কেউ বলছে না। সুতরাং পরিস্থিতির উপরে নির্ভর করছে। তারা বলছে যে সংস্কার করতে ঠিক কতদিন লাগবে এবং সংস্কার কিভাবে চাচ্ছে রাজনৈতিক দলগুলো, তার উপরে নির্ভর করবে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে এবং সংস্কার কাজ সফলভাবে সমাপ্ত করার পরেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করবে। সুতরাং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে বিএনপির পক্ষ থেকে রোড ম্যাপের মাধ্যমে নির্বাচন দাবি করছে, এটা রাজনৈতিক দলগুলো তো দাবি জানাবেই, এটি তাদের অধিকার, এবং জনগণের যে অধিকার বা নির্বাচিত সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা যেতে চায়, সব রাজনৈতিক দলই চায়, এটি হচ্ছে প্রথম এবং প্রধান কথা। কিন্তু জামায়াত যেমনটি বলছে যে আগে সংস্কার দরকার। কেন? একটু নতুন বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো, যে সামাজিক ন্যায় বিচারের কথা বলি, যে গণতান্ত্রিক অধিকারের কথা বলি, সংখ্যালঘুদের যে নিরাপত্তার কথা বলি, এবং মানুষ হিসেবে মানুষের যে অধিকার বা মানবাধিকার কথা বলি, এবং প্রশাসন সহ বিভিন্ন স্তরে যে বদলি বা পদায়নের যে ব্যাপারটি চলছে, যে সাম্যতা ন্যায্যতার ভিত্তিতে, এবং এই যে পুনর্গঠন, সেই পুনর্গঠন তো দীর্ঘদিনের জরাজীর্ণতা, অচলাবস্থা, দলীয়করণে একটি চূড়ান্ত রূপ আমরা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় দেখেছি। সেটি আস্তে ধীরে সংস্কার হচ্ছে। আপনি দেখবেন যে বিএনপি কিন্তু বলেছে যে কিভাবে সাবেক অভিযুক্ত মন্ত্রী বা এমপিরা বা দুর্নীতিগ্রস্তরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে সেটি তারা জানতে চেয়েছে, এবং এই ব্যাপারে তারা কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলেছে। এখানে আমার একটু একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে জামায়াতের যিনি আমির বা জামায়াত থেকে হচ্ছে যে নির্বাচনের জন্য তারা সময় দিতে চাচ্ছে সরকারকে, কিন্তু বিএনপি বারবার নির্বাচনী রোডম্যাপ চাচ্ছে এবং দ্রুত নির্বাচনের কথা বলছে। তো সেক্ষেত্রে বিএনপি কি রাষ্ট্রের সংস্কার চাচ্ছে না বলে মনে হচ্ছে? পাশাপাশি সমকালের একটি যদি নিউজ পড়ি যে সরকারের নানা কাজে অসন্তোষ বিএনপি। এটি বিষয়টা হচ্ছে কি, একটি রাজনৈতিক দল যখন তাদের দাবি দাওয়া নিয়ে মাঠে থাকবে, কেউ তো বিতর্কের ঊর্ধ্বে নয়। আপনি দেখেন যে অনেকগুলো রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হচ্ছে। আপনি পাহাড়ের অশান্ত বা প্রাণহানি, গোলাগুলির খবর আপনি দেখেছেন, একইভাবে প্রাকৃতিক দুর্যোগ দেখছেন। আপনি শেরপুরে
35 বছরের ইতিহাসে সবথেকে ভয়াবহ বন্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এর আগে ফেনী সহ বিভিন্ন জায়গায় 11টি জেলায় আপনি বন্যা দেখেছেন। তাদের পুনর্বাসনের কাজ শুরু হতে না হতে আরেক দফা কিন্তু বন্যার মুখে বাংলাদেশ এবং খুবই মানবেতর অবস্থা সেখানে। তাদেরও ত্রাণ তৎপরতা দরকার, তাদেরও পুনর্বাসনের বিষয়টি আসবে। আমি এই সুযোগে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় উপদেষ্টাদের যে বন্যার্থদের যে পুনর্বাসন দরকার সেটি সহ ফেনী সহ বিভিন্ন জেলায় সেই পুনর্বাসনটা বেগবান করা উচিত। একই সঙ্গে শেরপুর সহ বিভিন্ন জেলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিরসনের কি করণীয় এবং বন্যার্থদের মধ্যে ত্রাণ তৎপরতা কার্যক্রম শুরু করাটা এখন সময়ের দাবি। আর আমি যেটা বলছিলাম যে নিত্যপণ্যের দাম সহ রাজনৈতিক প্রেক্ষাপট, আন্দোলন, দাবি বিভিন্ন জায়গায় কিন্তু সরকারকে এক ধরনের চাপে রাখার চেষ্টা হয় এবং এই যে পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে না, এই যে হামলা মামলাগুলো হচ্ছে সেটি কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, নানান প্রশ্ন আসবে, এটি স্বাভাবিক। কিন্তু আমরা চাই এই সরকার রোডম্যাপ ঘোষণার মাধ্যমে যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে চলে আসুক এবং নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক। অবশ্যই জনাব শিপন, আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপি জামায়াতের সংলাপে দ্রুত নির্বাচনের দাবি, 6টি কমিশনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের কাজ এগোবে জানান সরকার। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শেরপুর, মৃতের সংখ্যা বেড়ে 5, পানিবন্দী 1.5 লাখ মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন 3 উপজেলা। ময়মনসিংহে বিআরটিএ অফিসে অনিয়মই নিয়ম, এখনো ঘুষ না দিলে মেলে না ড্রাইভিং লাইসেন্স, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। এবং অস্থির জয়পুরহাটের চালের বাজার, মন প্রতি চালের দাম বেড়েছে 150 থেকে 200 টাকা, কৃত্রিম সংকটের অজুহাত ব্যবসায়ীদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।